বন্ধ্যাত্বের কারণ নির্ণয়ে প্রথমে স্বামীর বীর্য এবং শারীরিক পরীক্ষা করে দেখতে হবে। যদি কোনো অসুবিধা না হয় তখন স্ত্রীকে পরীক্ষা করতে হবে অবশ্যই, কারণ স্ত্রী হচ্ছে মা জাতি। আমরা তাকে আগে কষ্ট দিতে চাই না। মায়েদের প্রতি সম্মান রেখে, মা বোনদের প্রতি সম্মান রেখে আমরা আগে হাজব্যান্ডের কোনো সমস্যা আছে না পরীক্ষা করে দেখব। হাজব্যান্ডের যদি নর্মাল আসে তখন স্ত্রীর আমরা পরীক্ষা করব। এটা সুন্দর একটা ওয়ে, একসাথেও করা যায়। আর যদি আলাদা আলাদা করে আগে হাজব্যান্ডের করব, তারপরে স্ত্রীরটা করব। স্বামীর জন্য কি পরীক্ষা? সিমেন অ্যানালাইসিস। স্বামীর সিমেন বা বীর্য নিয়ে পরীক্ষা করে দেখতে হবে তার মধ্যে স্পার্ম কাউন্ট নর্মাল আছে কিনা। বিশেষ দ্রষ্টব্য, নোটে কি আছে দেখেন। সিমেনের মধ্যে স্পার্ম বা শুক্রাণু নর্মাল, এটাকে বলি নর্মোজোস্পার্মিয়া। তাহলে 40 থেকে 110 মিলিয়ন থাকা লাগবে, এটা পার ml। অর্থাৎ যদি আমরা রিপোর্টে নর্মোজোস্পার্মিয়া লেখা দেখি তাহলে বুঝবো যে ওনার সিমেনের মধ্যে স্পার্ম বা শুক্রাণু নর্মাল আছে, কোনো সমস্যা নাই। আর যদি সিমেনের মধ্যে স্পার্ম নর্মালের থেকে কম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অলিগোস্পার্মিয়া লেখা দেখব, থাকা লাগবে 40 থেকে 110 মিলিয়ন, 4 থেকে 11 কোটি, 4 কোটির নিচে আছে, 3 কোটি, 3.5 কোটি, 2 কোটি, 2.5 কোটি, মানে কম আছে কিন্তু কম আছে। আর কোনো রোগীর রিপোর্টে যদি অ্যাজোস্পার্মিয়া লেখা দেখি বুঝবেন যে হতভাগা, তার দুর্ভাগ্য। কারণ অ্যাজোস্পার্মিয়া কথার অর্থ হচ্ছে সিমেনে স্পার্ম অ্যাবসেন্ট, তার সিমেন বা বীর্যের মাঝে কোনো শুক্রাণু নাই। কোনো রোগীর রিপোর্টে আপনারা অলিগোস্পার্মিয়া কথাটা লেখা দেখেন। অলিগোস্পার্মিয়া মানে হচ্ছে সিমেনের মধ্যে বা বীর্যের মধ্যে স্পার্ম কম আছে। এই রোগীকে চিকিৎসা দিয়ে ফেরানো যায় অনেক সময়, মানে তাকে সক্ষমতা বাড়ানো যায় এবং আল্লাহ তাআলা কবুল করলে, আল্লাহ চাইলে বাবা হতে পারে। যার নর্মোজোস্পার্মিয়া পাবেন তার কোনো সমস্যা নেই, সে বাবা হওয়ার পূর্ণ ক্ষমতা রাখে। যার অলিগোস্পার্মিয়া পাবেন মনে করেন 50-50 চান্স, আর যার অ্যাজোস্পার্মিয়া পাবেন মনে করেন কোনো চান্স নাই। বা ইনস্ট্যান্ট তার রক্তের গ্লুকোজ লেভেল, এটা হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার। আপনারা জানেন যে 7.8 পর্যন্ত নর্মাল, অর্থাৎ 8-এর নিচে থাকা লাগবে। RBS 8-এর নিচে, 6-এর নিচে থাকলে আলহামদুলিল্লাহ, 8-এর উপরে যাওয়া মানে বুঝবেন যে ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কারণে তার সমস্যা হতে পারে। এরপর ভিডিআরএলটা হচ্ছে ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট। এটা রিপোর্ট ভেরি ইজি। ধরেন তার কোনো যৌনবাহিত কোনো রোগ আছে কিনা, সেটা গনোরিয়া, সিফিলিস, HIV, এটাই থাক। কোনো যদি যৌনবাহিত রোগ থাকে এই রিপোর্টে ধরা পড়বে। তো যদি যৌনবাহিত রোগ থাকে তাহলেও কিন্তু তার বাবা হওয়ার সক্ষমতা কমে যাবে। তারপর ইউরিন ফর RME, প্রস্রাবের রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আমরা এটার মাধ্যমে দেখব প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা। বিশেষ করে আমরা 5 সেল দেখি, 5 সেল 0 থাকা উচিত, সেখানে 5 পর্যন্ত নর্মাল চিন্তা করি। 5 সেল যদি 5-এর ওপরে পাই বুঝবেন যে তার প্রস্রাবে ইনফেকশন আছে। সো দ্যাট ইনফেকশন ভালোভাবে করলেও সে তার সক্ষমতা ফিরে পেতে পারে। CBC, কমপ্লিট ব্লাড কাউন্ট, রক্তের পূর্ণাঙ্গ পরীক্ষা। এখানে আমরা ESR দেখব, ESR নর্মাল আছে কি না। নর্মালি ওভারঅল ছেলে মেয়ে আমরা সবাই চাই যে ESR যেন 20-এর নিচে থাকে। যত বেশি পাবো তত বুঝবো যে তার রক্তে ইনফেকশন আছে। আবার হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখি। পুরুষ লোকের হিমোগ্লোবিন অবশ্যই রক্তে হিমোগ্লোবিন মাত্রা 13-এর উপরে থাকা বেস্ট, 13-14। কিন্তু যখন আপনি সেটা 11-এর নিচে পাবেন, সে অ্যানিমিয়া রুগী। তাহলে এই অ্যানিমিয়া রুগী মানে শরীর দুর্বল, তার সে বাবা হওয়ার সক্ষমতা কেমনি রাখবে? তার তো কয়টাস করার সক্ষমতাই থাকবে না। তারপরে হচ্ছে ব্লাড গ্রুপিং উইথ RH ফ্যাক্টর, BSEG, হেপাটাইটিস B সারফেস অ্যান্টিজেন টেস্ট। এটা হচ্ছে ওই যে হেপাটাইটিস ভাইরাস তার শরীরে আছে কিনা, হেপাটাইটিস B, এটা দেখার জন্য। তো এই টেস্টগুলো খুব ইম্পর্টেন্ট একজন পুরুষ মানুষের জন্য। বেশিরভাগ পুরুষের এগুলো নর্মাল পাবেন। স্ত্রীকে CBC করতে দেয়, কমপ্লিট ব্লাড কাউন্ট। আমরা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, হিমোগ্লোবিন পার্সেন্টেজ। একটা নারীর জন্য আমরা চাইবো তারও যেন 13-এর উপরে থাকে, 12-এর উপরে থাকলেও চলে। এখন 11-এর নিচে 10, 9, 8 যত কম বুঝবেন যে অ্যানিমিয়া রুগী, বাবা দুর্বল রুগী।
তার মা হওয়ার সক্ষমতা নাই। যদি কনসেপ্ট করেও ফেলে পরবর্তীতে ডেলিভারির সময় একটা অঘটন ঘটার সম্ভাবনা আছে। অ্যানিমিক পেশেন্টের প্রেগনেন্সি খুব রিস্কি, এটা মাথায় রাখতে হবে। হিমোগ্লোবিন যত কম থাকবে বুঝবেন যে তার জন্য প্রেগনেন্সিতে তত বড় বিপদ আসতে পারে। ডোনার রেডি রাখতে হয়। তারপরে আরবিএস, র্যান্ডম ব্লাড সুগার, ডায়াবেটিস আছে কিনা। একজন নারীর যদি ডায়াবেটিস থাকে বা সে ডায়াবেটিক পেশেন্ট হয়, প্রথমত তার কনসেপ্ট করতে সমস্যা হবে, দ্বিতীয়ত কনসেপ্ট করলেও অ্যাবর্শন হওয়ার চান্স বেশি তার, মনে রাখবেন। ইউরিন আরএমই, তার প্রস্রাবে ইনফেকশন আছে কিনা 5 সেলটা দেখবো, এটা অবশ্যই যেন 0 থাকে। 5 পর্যন্ত নর্মাল, 5-এর উপরে গেলে আমরা বুঝবো যে আগে ইউটিআইয়ের চিকিৎসা দেওয়া লাগবে তাকে। ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন, তার তলপেটের আল্ট্রাসোনোগ্রাম করব, করে দেখব তার ইউটেরাসের সাইজ ঠিক আছে কিনা, ইউটেরাসের মধ্যে কোনো টিউমার আছে কিনা, আল্লাহ না করুক, তার ওভারি, ফেলোপিয়ান টিউব সব ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ তার রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ঠিক আছে কিনা আমরা আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে পাবো। তারপরে এখানেও ব্লাড গ্রুপিং উইথ আরএইচ ফ্যাক্টর, হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপটা জেনে রাখা ভালো। তারপরে হচ্ছে HbS-AG, এটাও হচ্ছে হেপাটাইটিস বি সার্ভিস অ্যান্টিজেন টেস্ট, তার হেপাটাইটিস ভাইরাস জনিত কোনো ইনফেকশন আছে কিনা এটাও দেখতে হবে। স্বামী এবং স্ত্রী দুজনকে আমরা এই টেস্টগুলো ইন্ডিভিজুয়ালি দিতে পারি। অবশ্যই মনে রাখবেন যে আপনারা এই টেস্টের ক্ষেত্রে 2 টাকা বেশি লাগলেও অবশ্যই ব্র্যান্ড অর্গানাইজেশন থেকে করবেন। সবই বুঝলাম, সব রিপোর্ট নর্মাল, ছেলের ক্ষেত্রেও কোনো সমস্যা নাই, মেয়ের ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। এখন তাহলে ইনফার্টিলিটির কোনো তো কারণ থাকতে পারে না, মেয়ের ক্ষেত্রেও ফিটনেস ভালো আছে, ছেলের ক্ষেত্রেও ফিটনেস ভালো আছে। এখন কথা হচ্ছে ওই কাপলকে, ওই হাজব্যান্ড ওয়াইফকে আমরা বলবো যে ডেঞ্জার পিরিয়ডে রেগুলার কয়টাস করার জন্য। এখন মেনস্ট্রুয়েশন সাইকেলটা কি, ডেঞ্জার পিরিয়ডটা কি, সেফ পিরিয়ডটা কি, সংক্ষেপে আলোচনা করব। ধরেন যে কোনো সুস্থ স্বাভাবিক নারী প্রতি মাসে একবার, প্রতি 28 দিন পর পর তার পিরিয়ড হয়। এই পিরিয়ড হওয়াকেই বলা হচ্ছে মাসিক, ঠিক আছে। এই যে প্রতি মাসে 28 দিন পর পর হচ্ছে, দ্যাট ইজ মাসিক চক্র। তো এক্ষেত্রে কি হয়, তার ইউটেরাসের জরায়ুর ভিতরের লেয়ারটা ভেঙে রক্তস্রাব আকারে বের হয়ে যায়। আবার পরের মাসে কিন্তু নতুন একটা লেয়ার তৈরি হয়। সাপোজ 1 তারিখে তার মেনস্ট্রুয়েশন হলো, এই যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত মেনস্ট্রুয়েশনের সময় কিন্তু কয়টাস করা যায় না। দেখেন এই যে 7 তারিখ থেকে 14 তারিখ, আর 14 তারিখ থেকে 21 তারিখ, আর 21 থেকে 28, এই যে 21 থেকে 28 এটাকে বলা হচ্ছে সেফ পিরিয়ড। 1 তারিখে 7 তারিখ এটাকে বলা হচ্ছে সেফ পিরিয়ড। এই যে 7 তারিখের পর থেকে 21 তারিখের আগ পর্যন্ত, অর্থাৎ 8 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই এরিয়াটাকে ডেঞ্জার জোনে রাখা হয়েছে। একজন নারীর যেদিন মেনস্ট্রুয়েশন শুরু হবে 10তম দিন থেকে 20তম দিন, এটা পুরোপুরি ডেঞ্জার পিরিয়ড। এই সময়ে যদি হাজব্যান্ড ওয়াইফ রেগুলার কয়টাস করে বা রেগুলার করুক, মাঝে মাঝে কয়টাস করুক, যেটাই করুক, তাদের বেবি হওয়ার সম্ভাবনা বেশি। কেন বেশি আমরা একটু ব্যাখ্যা করব। দেখেন সায়েন্স বলতেছে একজন নারীর মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার 14তম দিন প্লাস মাইনাস 2 দিন, অথবা তার 2 দিন আগে বা 2 দিন পরে তার ওভারি থেকে ওভাম আসে, ডিম্বাণু রিলিজ হয়। ধরেন 1 তারিখে যদি মেনস্ট্রুয়েশন শুরু হয়, মেনস্ট্রুয়েশন তো 3 দিন বা 5 দিনে ভালো হয়ে যায়। তো ধরেন 1 তারিখে মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, তাহলে এই যে 14 তারিখে এসে তার কিন্তু ওভারি থেকে ওভাম আসবে। যেদিন মেনস্ট্রুয়েশন শুরু হবে ওই দিন প্রথম দিন, সেটা মাসের মাঝখানে শুরু হোক শেষে শুরু হোক, তাহলে ধরেন 14তম দিনে যদি ওভারি থেকে ওভাম আসে বা তার 2 দিন আগে, তার মানে 12 তারিখেও আসতে পারে, আবার 2 দিন পরেও আসতে পারে, 16 তারিখেও আসতে পারে। তাহলে হয় 12 তারিখ বা 14 তারিখ বা 16 তারিখ বা এর মাঝের কোনো একটা ডেটে ওভারি থেকে কিন্তু ওভাম আসবে। যেদিন মাসিক শুরু হয় সেটা মাসের শুরুতে হোক, মাঝপথে হোক, শেষে হোক, যেদিন মাসিক শুরু হবে ওই দিনকে প্রথম দিন হিসেবে কাউন্ট করবেন। মাসিকের প্রথম 7 দিন সেফ পিরিয়ড, যদি ওই সময় কয়টাস করা যায় না। মাসিকের 10তম দিন থেকে 20তম দিনকে আমরা বলছি ডেঞ্জার পিরিয়ড। ওই সময় কোনো নর নারী যদি কয়টাস করে তাহলে কিন্তু তাদের বেবি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন কথা হচ্ছে দেখেন, ধরেন যদি 12তম দিনেও তার ওভারি থেকে ওভাম আসে, তাহলে এটাকে আমরা ডেঞ্জার পিরিয়ড বলছি। কেন? দেখেন হাজব্যান্ড ওয়াইফ মিলিয়ে 10 তারিখে কয়টাস করলো, করে হাজব্যান্ড হয়তো কোনো জব করে সে চলে গেল,
এখন দেখেন পাম বাঁচে 72 ঘন্টা, শুক্রাণু বাঁচে 72 ঘন্টা, ডিম্বাণু বা ওভাম বাঁচে 24 ঘন্টা, এদের আয়ু এটা। এখন 10 তারিখে কয়টাস করলে তাহলে দেখেন 72 ঘন্টা, 10, 11, 12, দেখেন 3 দিন কিন্তু দেখা যাচ্ছে যে ওই ইউটেরাসের মধ্যে কিন্তু স্পাম বা শুক্রাণু থেকে গেল। এখন কথা হচ্ছে এই 12তম দিনেও যদি ওভারি থেকে ওভাম আসে, ওভারি থেকে ওভাম কিন্তু একটা ফেলোপিয়ান টিউব নামক একটা পাইপ দিয়ে ইউটেরাসের দিকে আসা শুরু করবে। প্রতিটা শুক্রাণু কিন্তু সব যে বেঁচে থাকবে তা না, কিছু বেঁচে থাকে, কিছু মরেও যেতে পারে, বাট দেখা যাচ্ছে 60-70% বেঁচে থাকলে চলে। এনিওয়ে, তো শুক্রাণুগুলো কিন্তু ওরা ইউটেরাসের মধ্যে ঘোরাফেরা করবে, ছোটাছুটি করবে, ঠিক আছে। তো ঘুরতে 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 ফেলোপিয়ান টিউবের দিকে যাবে। যখনই ওভারি থেকে ওভাম ফেলোপিয়ান টিউব হয়ে ইউটেরাসের দিকে আসবে, দেখা যাচ্ছে যে অনেক সময় ফেলোপিয়ান টিউবের মাঝেই কোনো না কোনো শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন হয়ে যায়। তারপরে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে দুইজন একজনের হাত ধরে ইউটেরাসের মধ্যে চলে আসবে। জরায়ুর ভিতরে এসে জরায়ুর ভিতরে যে দেয়াল আছে ওখানে ওরা স্থাপিত হবে এবং ওটাই আস্তে আস্তে পূর্ণাঙ্গ একটা মানে মানুষে রূপান্তর হবে। আর জরায়ুর ভিতরের যে লেয়ারটা আছে ওটা আস্তে আস্তে বাচ্চার থলিতে রূপান্তর হয়ে যায়, যেটা প্রতি মাসে শুরুতে তৈরি হয় এবং যখন মাসিক হয় 1 মাস পর 28 দিন পর ওটা ভেঙে রক্তস্রাব আকারে বের হয়ে যায়, আবার প্রতি মাসে নতুন করে তৈরি হয়। যখনই একজন নারীর কোনো পুরুষের সঙ্গে কয়টাস হবে, শুক্রাণু ডিম্বাণু যখন মিলিত হবে তখন আর কিন্তু পিরিয়ড তার হবে না, অর্থাৎ তার ইউটেরাসের মধ্যকার ভিতরের লেয়ারটা ভাঙবে না, ওইটা আস্তে আস্তে বাচ্চার থলিতে রূপান্তর হবে এবং ওর মাঝে বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই শুক্রাণু ডিম্বাণুর মিলনেই কিন্তু একটা ভ্রূণের সৃষ্টি বা একটা প্রাণের সৃষ্টি হয়ে গেল। তাহলে দেখেন হাজবেন্ড ওয়াইফ মিলে 10 তারিখে কয়টাস করলেও শুক্রাণু যেহেতু 72 ঘন্টা বাঁচে, তার মানে 12 তারিখেও যদি ওভারি থেকে ওভাম আসে, ওই যে 14তম দিনে ওভারি থেকে ওভাম আসে 2 দিন আগেও আসতে পারে, 2 দিন পরে আসতে পারে, তার মানে 12 তারিখে ওভাম আসলেও কিন্তু কাজ হয়ে যাবে। এই জন্য 10 তারিখ পিরিয়ডের 10তম দিন থেকে আমরা ডেঞ্জার পিরিয়ড হিসেবে কাউন্ট করি। এখন দেখা গেল 14তম দিনে ওভারি থেকে ওভাম আসলো, সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ রেগুলার কয়টাস করতে পারে, মাঝে মাঝে কয়টাস করতে পারে। ধরেন 10 তারিখে কয়টাস করলো, 12 তারিখ কয়টাস করলো, 12 তারিখ করলেও কিন্তু সেটা 12, 13, 14 3 দিন এমনিই থাকবে শুক্রাণু। 14 তারিখেও যদি ওভারি থেকে ওভাম আসে, 13 তারিখেও যদি আসে, তাও কিন্তু ওই যে 12 তারিখে আগেই শুক্রাণু বসে আছে, পরবর্তী 2 দিন কয়টাস না করলেও কিন্তু মা বাবা হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। আবার ধরেন ওভারি থেকে ওভাম 14 তারিখে আসলো, এসে ওভাম তো বাঁচে 24 ঘন্টা, ঠিক আছে। আর হাজব্যান্ড ওয়াইফ যদি 14 তারিখেও কয়টাস করে, ওই দিনও ওভারির সাথে ওভাম মানে কী বলা হয়, ওভাম আর স্পাম মিলন হতে পারে। আবার মানে ওভাম তো আগেই আসছে 14 তারিখে, 24 ঘন্টা বাঁচবে, 15 তারিখেও থাকবে। যদি ধরেন 15 তারিখেও হাজব্যান্ড ওয়াইফ কয়টাস করে বা 13 তারিখেও করে, যখনই করুক কিন্তু স্পাম ওভাম কিন্তু মিলন হবেই। আবার দেখা যাচ্ছে কোনো কারণে 2 দিন পরও কিন্তু ওভারি থেকে ওভাম আসে, 14 তারিখে না আসে, হয়তো 16 মানে 14তম দিনে, তারিখ বলবো না, এটা পিরিয়ডের 14তম দিনে ওভারি থেকে ওভাম আসে। তাহলে 14তম দিনে না এসে 15তম দিনে আসতে পারে বা 16তম দিনে আসতে পারে। ধরেন 16তম দিনে ওভারি থেকে ওভাম আসলো, হাজব্যান্ড ওয়াইফ যদি 15 তারিখেও কয়টাস করে, তাহলে 15, 16, 17 যেদিনই ওভারি থেকে ওভাম আসুক মানে বাচ্চা হয়ে যাবে। আবার 16 তারিখে ওভাম আসে, তো 17 তারিখ 24 ঘন্টা তো বেঁচেই থাকবে, 17 তারিখেও কয়টাস করলে কিন্তু বাচ্চা হতে পারে। তো যে কারণে আমরা 10তম দিন থেকে 20তম দিনকে আমরা ডেঞ্জার পিরিয়ড ধরি। একজন নারীর প্রতি মাসে একবার করে মেনস্ট্রুয়েশন হয় বা মাসিক হয়। মাসিকে কি হয়, তার ইউটেরাসের ভিতরের পাতলা আবরণটা ভেঙে রক্তস্রাব আকারে বের হয়ে যায়। এটা একটা প্রাকৃতিক প্রসেস, ন্যাচারাল প্রসেস। প্রতি মাসে প্রতিটা নারীর শরীরে এই ঘটনা ঘটতে থাকে যতদিন তার মাসিক চক্র চলে। সেটা একটা নারীর মাসিক চক্র কতদিন থাকে, বয়স 15 থেকে 40 বছর, 45 বছর, 50-এর নিচ পর্যন্ত। 45-এর পরে আমরা খুব কমই দেখি। তো এই যে 15 থেকে 45, এটাই হচ্ছে একজন নারীর রিপ্রোডাক্টিভ এজ, ঠিক আছে, গর্ভধারণকাল সময়। এই সময়ে প্রতি মাসে কিন্তু তার পিরিয়ড হবে, এটাই স্বাভাবিক। কারো প্রতি মাসে হয়, কখনো কখনো কারো পিরিয়ডের টাইম উল্টাপাল্টা থাকে, 1.5 মাস, 1 মাসের জায়গায় 1.5 মাস পর হচ্ছে, 2 মাস পর হচ্ছে। যেদিনই একজন নারীর মাসিক হবে ওই দিন প্রথম দিন, সেটা মাসের শুরুতে হোক, মাঝখানে হোক, শেষে হোক। তো এই সেফ পিরিয়ডে হাজব্যান্ড ওয়াইফ যদি
অরক্ষিতভাবে কয়টাস করে তাহলে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম। 1% মিরাকেল হলে হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা নাই। তবে ডেঞ্জার পিরিয়ডে রেগুলার যদি হাজব্যান্ড ওয়াইফ কয়টাস করে তাহলে বেবি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। একদিন গ্যাপ দিয়ে করলেও বেবি হওয়ার সম্ভাবনা বেশি।